বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি মোহাম্মদ জুলফিকার রহমান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রথমে আমি গত ক্লাসে যান্ত্রিক ত্রুটির কারণে বোর্ডে লেখা না বোঝার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন আমি সাজেশনের ধারাবাহিকতা অনুসারে জলতড়িৎ অধ্যায়ের ওহমের সূত্র, তড়িৎচালক শক্তি ও আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক এবং রোধের সমবায় এবং এদের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। মূল বিষয় যাবার আগে আমি চলতড়িতের গুরুত্ব কি এবং চলতড়িৎ কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আধুনিক সভ্যতার অগ্রগতিতে চলতড়িৎ বা তড়িৎ প্রবাহ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব কতখানি লোডশেডিং হলে আমরা সহজে এটা উপলব্ধি করতে পারি। এই লক্ষ্যে বর্তমান সরকার মানুষের দুয়ারে দুয়ারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই মুহূর্তে তোমরা যে প্রযুক্তি নিয়ে অনলাইন ক্লাসটা দেখার চেষ্টা করছো, সেই প্রযুক্তিটাও বিদ্যুতের অভাবে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তড়িতের ব্যবহার নেই। এখন আমরা চলতড়িৎ কি সেটা বোঝার চেষ্টা করি। আমরা গত ক্লাসে স্থির তড়িৎ কাকে বলে সেখানে আমরা বলেছিলাম যে চার্জ যদি কোনো বস্তুতে আবদ্ধ থাকে, যদি চলাচল না করে, তাকে আমরা স্থির তড়িৎ। আর এই চার্জ যদি বস্তুতে আবদ্ধ না থেকে যদি চলাচল করে, তাকে আমরা চলতড়িৎ। এখন চার্জটা চলার জন্য তাকে একটা পথের প্রয়োজন। যেমন হচ্ছে মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন হয়, ঠিক এই চার্জটা চলার জন্য আমরা হচ্ছে কি হয় একটা পরিবাহী তার বিবেচনা করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি চার্জ একক সময় প্রবাহিত হয়, তাহলে তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। যদি আমরা ধরে নিই টি সময় যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় একক সময়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কিউ বাই টি। তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে আমরা তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইকুয়াল টু কিউ বাই টি। আমরা এখান থেকে তড়িৎ প্রবাহের একক কি সেটা আমরা বলতে পারবো। আমরা জানি যে চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা সমান সমান অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই সূত্র থেকে আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে পারি। কিভাবে আমরা দিতে পারি? আমরা যদি লিখি 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 কুলম্ব 1 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি কোন পরিবাহীর মধ্য দিয়ে, এখানে 1 সেকেন্ড, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হওয়ার ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে, এর একক কি এবং 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের মূল বিষয় ওহমের সূত্র সম্পর্কে আমরা এখন জানব।
এবি হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহিতা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের উপর, পরিবাহীর আকৃতির উপর, পরিবাহীর উপাদানের উপরে এবং তাপমাত্রার উপর। এখন যদি একটা নির্দিষ্ট পরিবাহী হয় এবং এর তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাহলে এই তড়িৎ প্রবাহটা শুধুমাত্র এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করে। এ সম্পর্কে জস সাইমন ওহম একটি সূত্র প্রদান করে, সেটাই হচ্ছে ওহমের সূত্র নামে পরিচিত। তাহলে ওহমের সূত্রটি আমরা এখন এভাবে বলতে পারি যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। আমরা বলে নিলাম যে এবি হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহী এ এবং বি বিন্দু বিভব যথাক্রমে ভি এবং ডিবি হয়। যদি ভি এ গ্রেটার দেন ডিবি হয় তাহলে আমরা লিখতে পারি ভি এ মাইনাস ডিবি, ডিবি সমান সমান আমরা এটা ভি বলে দিই। এখন এই পরিবাহীর ভিতর যে তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল ভি। এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিলে পারে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক জি আসে। এই জি হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যা এই পরিবাহিতা বলা হয়। এই পরিবাহিতার বিপরীত রাশিকে হচ্ছে রোধ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান হচ্ছে 1/g। এখানে আর হচ্ছে একটা ধ্রুবক হচ্ছে পরিবাহীর রোধ, যা হচ্ছে এই পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর। তাই একই সূত্রটিকে আমরা লিখতে পারি আই ইজিক্যাল টু হচ্ছে যদি মান বসাই তাহলে হচ্ছে এটা আই ইজিক্যাল টু ভি বাই আর। এটাই হচ্ছে আমাদের ওহমের সূত্র। এই সূত্রটির পরে গাণিতিক সমস্যা আমরা দেখব। তাহলে ওহমের সূত্র সম্পর্কে আমরা জানলাম যে হচ্ছে কোনো পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে এবং পরিবাহীটা যদি একটা নির্দিষ্ট পরিবাহী হয় তাহলে এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সাপেক্ষে। এখন আমরা জানব তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তড়িৎ চালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ এর মধ্যে এই সম্পর্ক স্থাপন করার আগে আমরা তড়িৎচালক শক্তি কি এবং অভ্যন্তরীণ রোধ কাকে বলে এটা আমরা একটু জেনে আসার চেষ্টা করি। একটা বর্তনী অঙ্কন করি। তড়িৎচালক শক্তি একক আধান
কোনো বর্তনীর এক বিন্দু থেকে কোষমের সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে তাকে তড়িৎচালক শক্তি বলে। আমরা যদি ধরে নিই বর্তনী হচ্ছে এই বিন্দু থেকে কিউ চার্জকে আনতে কোষমের কিউ চার্জকে আনতে যদি আমাদের ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে যেহেতু একক চার্জ, তাহলে আমাদের এটা আসে ডাব্লু বাই হচ্ছে কিউ। তাহলে তড়িৎচালক শক্তির সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লু বাই কিউ। তড়িৎচালক শক্তির একক কি আমরা জানি হচ্ছে এর কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, আর চার্জের একক হচ্ছে জুল। তো জুল পার কুলম সমান হচ্ছে এটা ভোল্ট। তাহলে তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট। তাহলে আমি আরেকবার বলি তড়িৎচালক শক্তি কাকে বলে। একক চার্জকে কোষমের বর্তনীর কোন এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে তাকে তড়িৎচালক শক্তি বলে। তাই তড়িৎচালক শক্তি হচ্ছে তাকে বলে, আমরা এর একক কি সেটাও জানলাম। এখন যদি আমাদের কোনো কোষের তড়িৎচালক শক্তি যদি 25 ভোল্ট বলতে কি বোঝায়, যদি আমাদের এরকম আসে তাহলে তখন আমরা কি বলবো। ঠিক একইভাবে আমরা তড়িৎচালক শক্তি আমরা ই সমান জানি হচ্ছে ডাব্লু বাই কিউ। তাহলে এখানে হচ্ছে ই জায়গায় আমরা 25 ভোল্ট বসাবো, তাহলে এটা সমান তাহলে ডাব্লুর জায়গায় 25 জুল আর 1 কুলম। তাহলে 1 কুলম চার্জ কোনো বর্তনীর এক বিন্দু থেকে কোষমের সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে আমাদের 25 জুল কাজ করা বোঝাতে আমরা তড়িৎচালক শক্তি 25 ভোল্ট বলতে বোঝাই। তাহলে আমরা তড়িৎচালক শক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে তড়িৎচালক শক্তি কাকে বলে, এর একক কি, এবং আমরা আরো জানলাম যে কোনো কোষের তড়িৎচালক শক্তি যদি 25 ভোল্ট বলতে কি বোঝায় সেটাও আমরা জানি। এখন আমাদের হচ্ছে অভ্যন্তরীণ রোধ কাকে বলে। আমাদের এখানে হচ্ছে একটা কোষের ভিতরে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোষের অভ্যন্তরে তরল ও অন্য পদার্থ দ্বারা যে তড়িৎ প্রবাহ যে বাধা সৃষ্টি হয় তাকে হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কোন কোষের মধ্যে তড়িৎ প্রবাহ যে বাধা সৃষ্টি হয় তাকে হচ্ছে অভ্যন্তরীণ রোধ বলা হয়। অভ্যন্তরীণ রোধটাকে আমরা ছোট হাতে আর দিয়ে প্রকাশ করি, এখন আমরা জানব যে তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। এখন আমরা একটা বর্তনী আমরা অঙ্কন করি। একটা তড়িৎ কোষের হচ্ছে দুই প্রান্তের মধ্যে একটা রোধ হার এবং চাবি যুক্ত করে আমরা একটা বর্তনী তৈরি করি। এখন এই বর্তনীতে যদি আমরা চাবি বন্ধ করি তাহলে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। সেই তড়িৎ প্রবাহটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সমান হচ্ছে I। তড়িৎ চালক শক্তি ই ভোল্ট এর মানে হচ্ছে যে একক ধনাত্মক একক চার্জকে কোনো কোষের এ বিন্দু থেকে রোধ আর এর মধ্য দিয়ে বি বিন্দু দিয়ে যে এ বিন্দুতে আনতে আমাদের হচ্ছে
ই জুল শক্তি সরবরাহ করতে হয়। তাহলে আমরা বুঝলাম যে কোনো কোষের তড়িৎচালক শক্তি ই ভোল্টের মানে যে এক কুলম্ব বা একক আধানকে আমাদের কোষের এ বিন্দু থেকে রোধ হারের মধ্য দিয়ে বি বিন্দু দিয়ে এ বিন্দুতে আনতে আমাদের ই পরিমাণ এই পরিমাণ হচ্ছে জুল শক্তি সরবরাহ করতে। তাহলে এই শক্তির এক অংশ হচ্ছে কোষের দুই প্রান্তে এ ও বি দুই প্রান্তে যে রোধ আছে বহিরোধ, আর এর মধ্যে চালনা করতে আমাদের একটা শক্তি খরচ হয়, সেই শক্তিটা হচ্ছে ভি। আর কোষের মধ্যে এ ও বি অভ্যন্তরে যে হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য যে শক্তিটা খরচ হয় সেই শক্তিটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে আমরা শক্তি নিত্যতার সূত্র অনুসারে আমরা বলতে পারি ই সমান সমান হচ্ছে ভি প্লাস ভি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে কি, আমরা যেহেতু এই বর্তনীর মধ্যে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা এই ভি পরিবর্তে আমরা লিখতে পারবো আই, যেহেতু ভি হচ্ছে এটা বহিরোধের মধ্যে তড়িৎ চালনা করার সময় যে শক্তিটা, তাহলে এক্ষেত্রে লিখতে আই আমাদের আই। আর ভি ড্যাশ হচ্ছে কোষের অভ্যন্তরে যে তড়িৎ চালনা করার যে শক্তিটা খরচ হয় সেই শক্তিটা হচ্ছে আই আমাদের এখানে হচ্ছে আর। তাহলে এইখান থেকে যদি আমরা আই কমন নিই তাহলে এখান থেকে পাই হচ্ছে আর প্লাস আর। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি আই সমান সমান ই ডিভাইডেড বাই আর প্লাস। এটাই হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি এবং আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। আমরা এই সূত্রেও গাণিতিক সমস্যা আমরা দেখব। এখন আমরা রোধের সমবায় কাকে বলে এবং এর গাণিতিক যে সূত্র সেটা আমরা দেখব। রোধের সমবায় সমবায় অনেক সময় বর্তনীতে একাধিক রোধের প্রয়োজন। এই একাধিক রোধকে একত্রে যুক্ত করাকে রোধের সমবায় বলা। আমরা দুই ধরনের সমবায় দেখতে পাই। এক হচ্ছে শ্রেণী সমবায়, যেটাকে ইংরেজিতে বলে সিরিজ কম্বিনেশন। দুই হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়, যেটাকে প্যারালাল কম্বিনেশন বলে। এখন আমরা প্রথমে শ্রেণী সমবায়। আমরা একটা সার্কিট রাখাই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। R1, R2, R3 খুশি চাবি। এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু, এটা হচ্ছে ডি।
এখন আমরা শ্রেণী সমবায় কাকে, কতগুলো রোধকে আমরা এমনভাবে একের পর এক যুক্ত করি যে প্রথম রোধে দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এভাবে যদি একের পর এক যুক্ত করি এবং এদের মধ্যে যদি একই মাত্রা তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই ধরনের সমবায়কে আমরা শ্রেণী সমবায়। আমরা আরেকটি ব্যাপার জানি যে তড়িৎ প্রবাহ যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে চলতে হয়, তাহলে অবশ্যই এদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে। এখন এই কোষ থেকে যখন তড়িৎ প্রবাহ যখন এখান থেকে চলে, তখন এর থেকে বিতে যেতে হলে অবশ্যই হচ্ছে কি হবে, এর বিভব থেকে বি বিভবটা কম হতে হয়। ঠিক অনুরূপভাবে হচ্ছে সি বিন্দু বিভবটা বি থেকে কম হতে হয়, তাহলে এর ভিতরে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে আমরা দেখলাম এই তিনটা রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে ভিন্ন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি সমান সমান আমরা V1 প্লাস V2 প্লাস V2। তাহলে এখন যদি আমরা ওহমের সূত্র থেকে আমরা জানি, এখানে যে প্রত্যেকটার ভিতরে একই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে আমরা এখানে V1 পরিবর্তে লিখতে পারবো V ইকুয়াল টু I। আমরা এখানে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে রোধ আলাদা, তাহলে IR। তাহলে এখানে আমরা এটা পরিবর্তে লিখতে পারবো IR, এখানে আমরা লিখতে পারবো IR3। এখন যেহেতু সমবায়, তাহলে আমরা এই তিনটার পরিবর্তে যদি হচ্ছে আমরা এমন একটা রোধ ব্যবহার করি যার হচ্ছে বিভব পার্থক্য ভি এবং তড়িৎ প্রবাহ যদি I হয়, তাহলে মানে হচ্ছে তখন আমরা ওই রোধটাকে ওই সমবায়ের তুল্য রোধ বলতে পারি। তাহলে এই তিনটার পরিবর্তে যদি আমরা একটা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তার তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য যদি একই হয়, তাহলে আমরা ওই রোধটাকে ওই সমবায়ের তুল্য রোধ করবো। তাহলে আমরা এখানে ভির পরিবর্তে আমরা লিখতে পারবো, যেহেতু তার হচ্ছে তড়িৎ প্রবাহ I আর সেই রোধটা যদি R হয়, তাহলে আমরা লিখতে পারবো ভির পরিবর্তে IR ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে উভয় পক্ষতে I বাদ গেলে আমরা হচ্ছে R সমান সমান, যেহেতু এটা শ্রেণী সমবায়, তাহলে এটাকে বোঝার সুবিধার্থে আমরা এখানে হচ্ছে RS কথাটা ব্যবহার করি। তাহলে RS ইকুয়াল টু R1 R2 প্লাস R3। এটা তিনটা রোধের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দেখছি। এখন যদি একাধিক রোধ হয়, তাহলে আমরা সূত্রটাকে একটু মডিফাই করে লিখতে পারি, ডট 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 প্লাস হচ্ছে R। তাহলে এটা আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সূত্র সেটা আমরা জানি। এখন আমরা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানব। আমরা একটা বর্তনী অঙ্কন করি। এটা R1, এটা R2, এটা R3। এখান থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটা I যখন এখানে আমাদের এই বিন্দুতে আসছে, তখন এই তড়িৎ প্রবাহটা যেহেতু তিনটা পথ, তাহলে এই তড়িৎ প্রবাহটা হচ্ছে ভাগ হয়ে যাবে। রোধ অনুসারে এটা সে তার মধ্যে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে ধরে নিলাম যেটা R1 রোধ, তাহলে এটাকে আমরা ধরে নিলাম I1, এটাকে আমরা ধরে নিলাম I2, এটাকে আমরা ধরে নিলাম I3। এই বিন্দুতে যাওয়ার পরে বি বিন্দুতে যখন আসে, তখন আবার হচ্ছে আমরা মূল তড়িৎ প্রবাহ এটা আমরা আবার পাই। তাহলে আমরা সমান্তরাল সমবায় কাকে বলে, যে কতগুলো রোধের
এক প্রান্তে একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত হচ্ছে আরেকটা নির্দিষ্ট বিন্দুতে যদি যুক্ত থাকে, তাহলে এদের মধ্যে যদি বিভব পার্থক্য যদি একই হয়, তাহলে এই ধরনের সমবায়কে আমরা সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় আর আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে আমরা একটা জিনিস দেখলাম, যে হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে সেখানে হচ্ছে কি একই তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাদের বিভব পার্থক্য একই থাকছে। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখলাম যে তাদের বিভব পার্থক্য একই থাকছে এবং তড়িৎ প্রবাহটা ভিন্ন রকম করে যাচ্ছে, রোধ অনুসারে এটা ভাগ হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো I ইজিক্যাল টু হচ্ছে I1 I2 প্লাস I। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা যা তাহলে এখানে লিখতে পারবো, তাহলে যেহেতু I1, তাহলে এখানে হচ্ছে রোধ বিভব হচ্ছে 1, তাহলে এখানে লিখতে পারবো V বাই R1। I যেটা তো আমরা জানি V বাই R, তাহলে এখানে I1 হচ্ছে যেহেতু বিভব পার্থক্য 1, তাহলে সেটা V বাই R1। এখানে আমরা লিখতে পারবো হচ্ছে V বাই R2, এখানে আমরা লিখতে পারবো V বাই R3। তাহলে আমরা এখান থেকে যদি V কমন নিই, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে 1 বাই R1 1 বাই R2 প্লাস 1 বাই R3। ঠিক আগের মতোই যে আমরা এখন এই তিনটা রোধের পরিবর্তে আমরা এমন একটা রোধ হচ্ছে বিবেচনা করি যে রোধগুলো হচ্ছে বিবেচনা করলে পারে একই তড়িৎ প্রবাহ এবং যদি একই বিভব পার্থক্য পাওয়া যায়, তাকে হচ্ছে ওই রোধটাকে ওই সমবায় তুল্য রোধ করা। তাহলে আমরা এখন যেহেতু এই আয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো V বাই R, যদি বিভব পার্থক্য V হয়, তাই না, আর ওই তুল্য রোধটা যদি R হয়, যেহেতু এখানে প্যারালাল, তাহলে সেই জন্য আমরা এটাকে লিখবো P দিয়ে ইন্ডিকেট করবো। তাহলে হচ্ছে R দিয়ে বুঝো এটা সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। তাহলে উভয় পক্ষ থেকে যদি এখন আমরা V বাদ দিই, তাহলে আমরা সূত্রটাকে লিখতে পারবো ওয়ান বাই RP সমান সমান 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। এটা তো তিনটা রোধের ক্ষেত্রে। এখন যদি n সংখ্যক রোধ হয়, তাহলে আমরা সূত্রটাকে আর মডিফাই করে লিখতে পারবো 1 বাই R। তাহলে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেও হচ্ছে আমরা জানলাম যে হচ্ছে 1 বাই RP ইকুয়াল টু হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট 1 বাই R। তাহলে মোটামুটি হচ্ছে আমরা লিখে দিই সমান্তরাল সমবায়। তাহলে আমরা শ্রেণী এবং হচ্ছে সমান্তরাল সমবায় সূত্রটা আমরা জানলাম। এখন এই তিনটা যে হচ্ছে আমরা বিষয়বস্তু পড়লাম, তার উপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে তাহলে আমাদের সূত্র সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায়। এটা যাওয়ার আগে আমি একটু বলি, আমাদের হচ্ছে এই জিনিসটা আমাদের জানা দরকার আছে। আমাদের বাসা বাড়িতে হচ্ছে আমরা সমান্তরাল হচ্ছে সমবায় হচ্ছে ব্যবহার পরিবর্তনে, কারণ হচ্ছে কি যে এখানে একটা বৈদ্যুতিক উপকরণ যন্ত্র নষ্ট হয়ে গেলে অন্যটা কি হবে, এর দ্বারা প্রভাবিত হয়, কারণ এটা যেহেতু তড়িৎ প্রবাহটা ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়। কিন্তু আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে একটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে অন্যগুলোতে কি হয়, পথটা ডিসকানেক্ট হয়ে যায়, তখন আর তড়িৎ প্রবাহ যেতে পারে না, ফলে ওই বৈদ্যুতিক উপকরণ যন্ত্রগুলো কি হয়, ব্যবহারের অনুপযোগী হয়। তাহলে আমরা এখান থেকে জানলাম যে সমান্তরাল সমবায় আমাদের বাসা বাড়িতে হচ্ছে আমাদের জন্য উপযোগী। এখন আমরা গাণিতিক সমস্যার দিকে যাই, তাহলে আমাদের এই সূত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায়।
আমি একটা বর্তনী অঙ্কন করি। R1, যার রোধটা হচ্ছে ধরে নিলাম 100 ওহম। ওহমের চিহ্ন হচ্ছে, রোধের একক হচ্ছে ওহম, যাকে ওমেগা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। R2 যেটা হচ্ছে রোধ হচ্ছে 150 ওহম। R3 এটা রোধ হচ্ছে 300 ওহম। R4 এটা রোধ হচ্ছে 300 ওহম। E সমান হচ্ছে 10 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ R হচ্ছে 2 ওহম। এই বর্তনীতে আমাদের বর্তনীতে মূল প্রবাহ আই আমরা বের করব। আমরা আরো বের করব, ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি এ বি ইকুয়াল টু আর। আমরা এই দুইটা জিনিস এই সার্কিট থেকে আমরা বের করার চেষ্টা করি। এ বি মানে এই দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা আমরা বের করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে বর্তনীতে মূল প্রবাহ বের করতে হলে পারে আমাদের কি কাজটা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে R2 এবং R3 রোধটা এসে দুইটা রোধ হচ্ছে সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের তুল্য রোধটা প্রথমে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের তুল্য রোধ, তাহলে সূত্রটা আমরা জানি, এখানে হচ্ছে R1/RP হচ্ছে 1/R2 প্লাস 1/R3। কারণ এই দুইটার হচ্ছে তুল্য বের করে নেবো আমরা, এই জন্য হচ্ছে এখানে R2 এবং R3 এখানে। তাহলে এখানে যদি আমরা মান বসাই 1/R2 এটার মান হচ্ছে 150, আর R3 এটার মান হচ্ছে 1/300। তাহলে আমরা এখানে যোগটা মুছে দিই। এটাকে যদি আমরা সমাধান করি 1/RP ইকুয়াল টু, এখানে করলে এটা বসাবো হচ্ছে 300, তাহলে এটা 2 প্লাস 1, তাহলে এখান থেকে আমাদের আসে 3/300। অতএব RP ইকুয়াল টু কাটাকাটি করলে এখানে আমাদের আসে 100। তাহলে এই দুইটা তুল্য রোধের মান পাওয়া গেল। RP সমান হচ্ছে 1। তাই এখন এরপরে আমরা কি করব, আমরা দেখলাম যে এটা যখন তুল্য রোধ হয়ে গেলাম তখন সবার ভিত্তিতে হচ্ছে একই দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা পাই RS R1 প্লাস RP, যেটা তুল্য রোধ হচ্ছে RP, আর হচ্ছে R4। তাহলে যে মান বসায় R1 হচ্ছে 100 প্লাস
এখানে হচ্ছে পেলাম হচ্ছে আরপি হচ্ছে 100 আর এটা হচ্ছে 300। তাহলে এটাকে যোগ করলে তাহলে আমরা RS সমান সমান পেলাম হচ্ছে 500। তাহলে আমরা পেয়ে গেলাম এই বর্তনীর টোটাল যে তুল্য রোধটা কত, সেটার মানটা হচ্ছে আমাদের 500 ওহম। এখন মূল প্রবাহ I সমান সমান আমাদের সূত্রটা আমরা কি লিখতে পারবো, I সমান সমান হচ্ছে E আর S আর তুল্য আছে এখানে আমাদের অভ্যন্তরীণ লোড সেটা হচ্ছে মান দেওয়া আছে। তাহলে এর মান কত, এর হচ্ছে 10 ভোল্ট, RS পেলাম হচ্ছে 500 আর আমাদের হচ্ছে আর ছোটাদের আর অভ্যন্তরীণ হচ্ছে 2। তাহলে পাওয়া যায় হচ্ছে 10 ডিভাইডেড বাই 502। এটাকে ভাগ করলে পাওয়া যায় 0.0199 যেহেতু আয় তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই বর্তনীর মূল প্রবাহ I সমান সমান হচ্ছে আমরা পেলাম অ্যাম্পিয়ার। আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে হচ্ছে A এবং B বিন্দুর মধ্যে আমাদের কি হচ্ছে করতে হবে, এদের মধ্যে বিভব পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। সেটা আমরা জানি হচ্ছে বিভব পার্থক্য VAB, এটা আমাদের ফিজিক্যালটা আমরা জানি হচ্ছে I আর এই দুইটা তুল্য, যেহেতু এই দুইটা বিন্দুর মধ্যে তাহলে এই দুইটা তুল্য রোধ আমরা এর আগে বের করেছি, তাহলে I আর P। I সমান সমান কত আমরা এখানে পান পাইছি, I ইকুয়াল টু 0.0199 ইনটু হচ্ছে আমাদের RP, আমরা এই দুইটা তুল্য রোধ বের করছি সেটা হচ্ছে 100। তাহলে এই দুইটা গুণ করলে আমরা পাই হচ্ছে 1.99 যেহেতু ভোল্ট যেহেতু বিভব তাহলে এটার একক হবে হচ্ছে ভোল্ট। তাহলে আমরা এই গাণিতিক সমস্যা থেকে আমরা এখানে যে আমাদের আজকের যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের যে সূত্রগুলো আমরা করেছিলাম সেই প্রত্যেকটা সূত্রই আমাদের এর ভিতরে আসছে। প্রথমে আমরা কি করেছিলাম যে এই দুইটা রোডের হচ্ছে ক্ষেত্রে আমরা সমান্তরাল হচ্ছে সমবায় ব্যবহার করছিলাম, সেই সূত্রটা ব্যবহার করছি। তারপরে আমরা এই সবগুলো রোধে হচ্ছে যে তুল্য রোধটা বের করলাম সেখানে আমরা শ্রেণী সমবায় সূত্র ব্যবহার করছি। তারপরে আমরা মূল প্রবাহ বের করতে যাই, আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেই সূত্রটা হচ্ছে আমরা পেয়েছিলাম পরিচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, সেই সূত্র ব্যবহার করে আমরা মূল হচ্ছে তড়িৎ প্রবাহটা বের করেছি। এবং শেষে আমরা এই দুইটা রোধের মধ্যে যে বিভব পার্থক্য সেটা আমরা বের করলাম, যে সেই প্রথম যেটা আমরা ওহমের সূত্র সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা সেটা সেই মানটা বের করি। তাহলে আমরা এর যে গাণিতিক যে প্রয়োগ সেটা আমরা এই গাণিতিক সংস্থা থেকে সেই সূত্রগুলো আমরা উপলব্ধি করতে পারলাম। যে তোমরা এখন হচ্ছে বাসায় করবা এই সূত্রগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করবে। আমি আশা করছি যে তোমরা অবশ্যই হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি সংগ্রহ করছো এবং তোমরা কি করবা, অবশ্যই হচ্ছে এই টপিকসগুলো হচ্ছে তোমরা করবা, বাসায় করবা, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবা। যদি কখনো কোনো সমস্যা হয় তখন হচ্ছে দেখবা আমাদের আলাতুন্নেসা ওয়েব পেজে আমাদের এই ভিডিওগুলো থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবা। তারপরে যদি তোমরা না বুঝতে পারো তারপরে সরাসরি হচ্ছে আমার সাথে কি করবা, যোগাযোগ করবা। ইনশাল্লাহ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।
এখন হচ্ছে যেহেতু হচ্ছে কি আমরা যে এখন তোমরা অবশ্যই হচ্ছে ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাস যখন দিব তখন আমরা আরো বিস্তারিত আমরা তারপরের কথা বিষয়গুলো আমরা বিবেচনা কথা বলবো। আল্লাহ হাফিজ।